স্টারলিং রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা ৪২০০ টাকা করে। আর এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোন ধরনের কোর নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো আজকে বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন। এই দিনে আমরা নতুন প্রজন্মের একটা টেলিযোগাযোগ সেবায় পদার্পণ করতে যাচ্ছি। আপনারা জানেন যে গতানুগতিক যে লিগেসি যে ইন্টারনেট সেবা, সেটা দুই রকম। একটা হচ্ছে যে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট, আর একটা হচ্ছে যে আইএসপির মাধ্যমে, যেটা ফাইবার কেবল বা অন্যান্য মাধ্যমে ঘরে ঘরে বা বিভিন্ন অফিসে পৌঁছায়। তো এর বাইরে আমরা আজকে প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করলাম এবং ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেটের কোনো গাইডলাইন ছিল না। মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশে উদ্যোক্তা বান্ধব এবং একই সাথে গ্রাহক বান্ধব বিকল্প তৈরি করার জন্য, একটা টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প তৈরি করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং সে মতে স্পেস এক্সের সিইও এলন মাস্কের সাথে কথা বলেছেন এবং তাকে অনুরোধ করেছেন যাতে 90 দিনের মধ্যে এই সেবাটা বাংলাদেশের গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়। মাননীয় প্রধান উপদেষ্টার এই আহ্বানকে সামনে রেখে আমরা বিডা থেকে, বিটিআরসি থেকে এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এবং মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় আমরা মাত্র 3 মাসের মধ্যে একটি এনজিএসও, নন জিও স্টেশনারি স্যাটেলাইট গাইডলাইন তৈরি করতে সক্ষম হই। এই গাইডলাইনটা বিভিন্ন স্তরে কনসালটেশন করা হয়েছে। ভেটিং এর পরে আমরা 75 রকমের পরামর্শ বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। এই পরামর্শগুলো আমলে নিয়ে স্যারের যে ডেডলাইন, এই ডেডলাইনটাকে মিট করে আমরা এনজিএসও গাইডলাইনটা পাস করি এবং এরপর প্রথম আবেদনকারী হিসাবে স্টারলিংক এই এনজিএসও গাইডলাইনের জন্য আবেদন করে। তার আগে স্টারলিংক বিডায় রেজিস্ট্রেশন করে, অর্থাৎ বাংলাদেশের যে আইনি প্রসেসগুলো আছে এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ফুলফিল করে বিডায় রেজিস্ট্রেশন নিবন্ধন নেয় এবং তারপরে তারা বিটিআরসিতে লাইসেন্সের জন্য আবেদন করে এবং সেটা যথাযথভাবে যে ফি আছে সেই ফি দেয়, ফরেন কারেন্সিতে ফি দেয়। ফি দিয়ে তারা আমাদের কাছ থেকে লাইসেন্স পায়। এই লাইসেন্সের পরবর্তীতে আরো কিছু রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে যে প্রাইসিং মডেল তারা আমাদেরকে সাবমিশন করে। সেখানেও আমরা কিছুটা বক্তব্য রেখেছি, কিছু নেগোসিয়েশন করে আমরা কিছুটা প্রাথমিকভাবে যেই প্রাইসিং মডেলটা দেওয়া হয় সেখান থেকে কিছুটা কমিয়ে বর্তমানে একটা প্রাইসিং মডেল দিয়েছি। এই প্রাইসিং মডেলটাতে 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে তারা 2টা প্যাকেজ নিয়ে আসছে। একটা প্যাকেজ হচ্ছে রেসিডেন্স, স্টারলিং রেসিডেন্স, সেটা বাংলাদেশি গ্রাহকদের জন্য ৬,০০০ টাকা প্রতি মাসে। দ্বিতীয় গাইড প্যাকেজটা হচ্ছে স্টারলিংক লাইট, সেটা ৪২০০ টাকা করে। আর এর বাইরে আরেকটা ফি আছে, এককালীন একটা সেট আপ কস্ট লাগবে। সেই সেট আপ কস্টের জন্য তাদের একটা রাউটার আছে এবং একটা অ্যান্টেনা আছে। আপনারা জানেন যে যেহেতু এটা স্যাটেলাইট ইন্টারনেট, এর জন্য কোন ধরনের কোর নেটওয়ার্ক, ট্রান্সমিশন নেটওয়ার্ক বা অ্যাক্সেস নেটওয়ার্ক, এই ধরনের নেটওয়ার্কের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, সেজন্য এই নেটওয়ার্কটা কিভাবে জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করবে, সেজন্য আমরা বিষয়টা নিয়ে প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ নিই। এই উদ্যোগগুলোর মধ্যে একটি হচ্ছে, আমরা বলেছি যে বাংলাদেশ সরকারের ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স থাকার জন্য প্রতিটা কানেকশনে তাদেরকে একটা মান্থলি রেন্ট দিতে হবে এবং সেটা $1 করে। যেহেতু প্রতিটা ডিভাইসের উপর, কানেক্টেড ডিভাইসের উপরে আমরা ট্যাক্স এবং ভ্যাট আহরণ করব, সেই জন্য এই ডিভাইসগুলোর বিপরীতে তাদেরকে নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এতে করে সরকারের একটা ট্যাক্সেশনের দিক থেকে একটা ভিজিবিলিটি থাকবে, অর্থাৎ রেভিনিউ জেনারেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো যেহেতু এটা ডিভাইস ডিজিটাল সিস্টেম, আমরা মনে করি এখানে কর ভ্যাট ফাঁকি দেওয়ার মতো কোনো সুযোগও থাকবে না। তারপরে এককালীন যেই ফিটা তারা জমা দিয়েছে $30,000 মতো, সেখানে তারা 2টা ক্যাটাগরিতে দিয়েছে। একটা হচ্ছে আইওটি ক্যাটাগরিতে 10,000 এবং $10,000, আর ব্রডব্যান্ড ইন্টারনেট ক্যাটাগরিতে দিয়েছে $20,000 এবং এই টাকাটা ইয়ারলি, অর্থাৎ প্রতি বছর এটা তাদেরকে দিতে হবে। এখানে স্টারলিংক আসার পর থেকেই আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন নাগরিক সমাজ, সাংবাদিক, সহকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে পেয়ে আসছি।
সেই কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি। প্রথমত হচ্ছে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে কিনা। তো আমরা মনে করি যে স্টারলিংকের কোনো ডেটা লিমিটেশন থাকবে না, এবং এই দিক থেকে এটা আরেকটি রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ, সত্যিকার অর্থে আনলিমিটেড একটা ডেটা প্যাকেজ চলে আসলো। আরেকটা প্রশ্ন অনেকেই করেছেন যে আসলে স্টারলিংক আমরা কাদের জন্য করেছি, এটা সেবা গ্রহীতা কারা। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে এখানেও সেবা গ্রহীতার দিক থেকে কোনো লিমিটেশন নাই। স্টারলিংক একটা হচ্ছে ডিরেক্ট টু ডিভাইস, সেই ডিরেক্ট টু ডিভাইস সেবাটা আমরা দিচ্ছি না, আমরা দিচ্ছি স্টারলিংকের একটা রিসিভার থাকবে, সেই রিসিভারের মাধ্যমে তার একটা রাউটার আছে, সেই রাউটার দিয়ে ওয়াইফাই ডিভাইস দিয়ে সেটা একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করবে। এখন ওই রাউটারের পোর্ট থাকে, সেই পোর্ট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে, সেটা আনলিমিটেড দূরত্বে নেওয়া যাবে না, দূরত্বে গিয়ে আরেকটা নেটওয়ার্ক তৈরি করে আবারও ওই নেটওয়ার্ক থেকে আবার ওয়াইফাই সেবা দেওয়া যাবে। এখন এই দূরত্বটা কত? আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয়, এই অ্যাপার্টমেন্ট এলাকা হয়, তাহলে সেখানে এটা 20 থেকে সর্বোচ্চ 30 মিটার হতে পারে, অর্থাৎ এখানে 2টা বা 3টা ফ্লোর কভার করবে। আর দূরত্বের দিক থেকে 20 থেকে 30 মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, 3টা বা 4টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় 50 মিটারের কাছাকাছি, 50 থেকে 60 মিটার পর্যন্ত বিস্তৃত হবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের আবাসিক এলাকায় যেখানে আমরা বলি ডিপ ইনডোর, যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছে না, সেসব ক্ষেত্রে স্টারলিংক বেটার পারফর্ম করবে। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র 30% মোবাইল টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় এসেছে। বাকি যে টাওয়ারগুলো, অর্থাৎ এই যে বাংলাদেশে প্রায় 40,000-এর কাছাকাছি টাওয়ার আছে, সবকিছু মিলে সাধারণত সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের সভাপতি হয়, প্রায় 25,000-এর মতো। এই সব টাওয়ার যদি আমরা হিসাব করি, সেখানে 30 থেকে 35% টাওয়ার ফাইবারাইজেশনের আওতায় আসছে। যেহেতু ফাইবারাইজেশনের আওতায় আসেনি, সেই জন্য মাইক্রোওয়েভের মাধ্যমে স্বল্প সক্ষমতার ব্যান্ডউইথ দিয়ে এই টাওয়ারগুলোকে ইন্টারনেট দিতে হয়। তো যেহেতু এক একটা টাওয়ারের অধীনে হাজার হাজার গ্রাহক থাকে, তাহলে এই স্বল্প সক্ষমতাটা আবার বাকি ব্যবহারকারীদের মধ্যে শেয়ার হয়ে যায়। তো যে জন্য আমাদের বর্তমান গ্রাহকরা আসলে সব চেষ্টার পরেও ক্যাপাসিটি সক্ষমতার কারণে তারা ভালো ইন্টারনেট সেবা পায় না। স্টারলিংক এই অচলাবস্থাটা দূর করবে। একটা স্টারলিংক ডিভাইস যদি মাননীয় প্রধান উপদেষ্টার বাসায় রাখা হয় এবং একই সাথে যদি খাগড়াছড়ির কোনো একটা গ্রামে রাখা হয়, দুজন গ্রাহক একই সেবা পাবে এবং স্টারলিংকের মাধ্যমে কোনো ধরনের ব্যান্ডউইথ ডিসক্রিমিনেশন করার সুযোগ নেই। তো তার মানে আমরা বলছি গ্রামীণ হাট বাজারে কিংবা শহরে কন্ডোমিনিয়াম বা অ্যাপার্টমেন্টে এটা ব্যবহার করা যাবে এবং ব্যক্তি চাইলে এটা শেয়ার করতে পারবে। তবে আমরা এখানে যেটা রেখেছি, আমাদের আইএসপি সহ যারা আমাদের লোকাল ইন্টারনেট প্রোভাইডার আছে, তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা এই ডিভাইসটার উপরে মোবিলিটি সুযোগ দেই নেই। অর্থাৎ আপনি যদি স্টারলিংকের রাউটার থেকে কেবল কানেক্ট করে কিছু দূর নিয়ে আবার স্টারলিংক থেকে ওয়াইফাই, একটা রাউটার থেকে ওয়াইফাই সেবা দেন, সেটা দিতে পারবেন। কিন্তু এই ডিভাইসটা এক্সেলের উপরে আপনি মোবিলিটির সুযোগটা আমরা দিই নেই। এটার মাধ্যমে আমরা আইএসপিদেরকে প্রোটেক্ট করছি। স্টারলিংক কি উদ্যোক্তা বান্ধব? তো আমরা বলছি অবশ্যই উদ্যোক্তা বান্ধব। স্টারলিংকের যে ইনিশিয়াল সেট আপটা আছে সেটা 47,000 টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন, আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে, তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সমবায় ভিত্তিতে বন্ধু বান্ধব কয়েকটা গ্রামে, কয়েকটা হাটে, দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ 300 MBPS আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে 300 MBPS এর প্রয়োজন নেই, সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবে। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। ধরুন একটি গ্রামে কিংবা একটি মফস্বল শহরে যদি কয়েকজন ফ্রিল্যান্সার থাকেন, তাহলে তারা মিলে একটা ইনফর্মাল
অফিস ওয়ার্ক তৈরি করতে পারবেন, সেই অফিসে তারা এই স্টারলিংকটা দিয়ে তারা এটা শেয়ার ভাবে সবাই ব্যবহার করতে পারবেন। একই ঘটনা ঘটবে অফিসের ক্ষেত্রে, মফস্বল শহর কিংবা জেলা শহরের ক্ষেত্রে। যেহেতু আমাদের অ্যাক্সেস টু ইন্টারনেট লিমিটেড, কিংবা বিদ্যুৎ চলে গেলে আইএসপি ইন্টারনেট বন্ধ হয়ে যায়, কিংবা ব্যাটারি ব্যাকআপ চলে গেলে মোবাইল ইন্টারনেটও দুর্বল হয়ে যায়, সার্ভিসটা পড়ে যায়। সেজন্য স্টারলিংক এই সমস্যার সমাধান করবে। অর্থাৎ এটা উদ্যোক্তা বান্ধব, উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিং এর মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারেন। মাইক্রো ক্রেডিট কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে 47,000 টাকার এককালীন খরচ, এটা তারা শেয়ার করতে পারেন এবং একই সাথে কো ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারেন। সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাত যাকে বলি আমরা, সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে। আমরা জানি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কনসেপ্ট ফোন লেডি, এটা সারা ওয়ার্ল্ডে রিনাউন্ড স্বীকৃতি পেয়েছে। এটার মাধ্যমে, স্টারলিংকের মাধ্যমে আমরা নতুন করে ইন্টারনেট লেডি শুরু করতে পারবো। যদি আমরা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীকে একটা ফাইন্যান্সিং এর মাধ্যমে, আমাদের বেসরকারি ক্ষুদ্র ঋণ বা অন্যান্যদের মাধ্যমে, তাহলে আমরা ওই কনসেপ্টটাকে স্টারলিংকের মাধ্যমে আবার ফিরিয়ে আনতে পারবো। একজন গ্রামীণ মহিলা কোন একটা ক্ষুদ্র ঋণ কোম্পানি থেকে টাকা নিয়ে উনি গ্রামের হাট বাজারে ইন্টারনেট সরবরাহ করতে পারবে, এতে কোনো বাধা নেই। আমরা আবারও বলছি, আইএসপিদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা সেখানে মোবিলিটি রাখি, অর্থাৎ উনি এই ডিভাইসটা স্টেশনের এক জায়গায় থাকতে হবে, এই ডিভাইস নিয়ে উনি মুভ করতে পারবেন। কিন্তু উনি চাইলে পাশের দোকানে কিংবা বাজারের কয়েকটা দোকানে ইন্টারনেট শেয়ার করতে পারবে এবং সেই ইন্টারনেটটাও হাই স্পিড হবে। প্রশ্ন এসেছে, স্টারলিংকের মাধ্যমে জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে কি? আপনারা খেয়াল করেছেন, আমরা এই প্রশ্নের উত্তরে সুস্পষ্টভাবে বলতে চাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কনসার্ন এসেছে এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এটার জন্য দুটো প্রোটেকশন আমরা দেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে, গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে। আমরা বলেছি তারা চাইলে বিকল্প এবং রিডান্ডেন্সির জন্য তারা চাইলে বিদেশি গেটওয়ে রাখতে পারবে, কিন্তু অ্যাক্টিভ ডিভাইসগুলো মনিটর করার জন্য, সেখান থেকে রেভিনিউ আর্ন করার জন্য এবং একই সাথে বাংলাদেশে যারা লাইসেন্স গেটওয়ে আছেন তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা বলেছি লোকাল গেটওয়ে ব্যবহার করতে পারবে। অর্থাৎ এবং সেখানে এলআইসি ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের যে জাতীয় নিরাপত্তার জন্য যে লফুল ইন্টারসেপশনের বিধান আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা থেকে, সেই কমপ্লায়েন্সটা তাদেরকে মানতে হবে। পাশাপাশি প্রতিটা ডিভাইস যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়, সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। আমরা যেহেতু হাজার হাজার ডিভাইস আলাদা করে এনওসি দিতে এটা প্রসেসগত জটিলতা তৈরি হবে, সেজন্য আমরা বলেছি গ্রুপ অফ ডিভাইসকে একই এনওসির আওতায় ব্যাচ করে আনা যাবে। তবে বর্তমানে যে আমরা আজকে লঞ্চ করছি সেটা কমার্শিয়াল টেস্ট রান। এই কমার্শিয়াল টেস্ট রানের জন্য তারা একটা আমাদের কাছে আবেদন করেছে। এই আবেদনের জন্য একটা লিমিটেড সময়, 90 দিনের একটা সময়সীমা দেওয়া হয়েছে, যেহেতু গ্রাউন্ড স্টেশন তৈরি করতে কিছুটা সময় লাগবে। এই 90 দিনের মধ্যে ইতিমধ্যে 10 দিন পেরিয়ে গেছে, তাদের হাতে আর 80 দিন সময় আছে। এই 80 দিন পরে তাদেরকে এই লোকাল গেটওয়ের যে বাধ্যবাধকতা সেটা ফুলফিল করতে হবে এবং একই সাথে এলআইসি বাধ্যবাধকতাও ফুলফিল করতে হবে। ইতিমধ্যেই এনটিএমসির সাথে তাদের একটা সংযোগ প্রতিষ্ঠিত হয়েছে। একটা প্রশ্ন এসেছে, চীন মার্কিন বাণিজ্য দ্বন্দ্বের মধ্যে স্টারলিংকের অনুমতি কোনো প্রভাব ফেলবে কিনা? আমি মনে করি যে এই ধরনের কোনো প্রভাব ফেলবে না, কারণ হচ্ছে এটা একটা ব্যবসায়িক ইনিশিয়েটিভ এবং এটা হচ্ছে বাংলাদেশের মানুষকে এক টেকসই ব্রডব্যান্ড ইন্টারনেট বিকল্প দেওয়ার জন্য একটা ব্যবস্থা। আপনারা জানেন যে শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ায় সম্প্রতি স্টারলিংক অনুপ্রবেশ করেছে এই দুটো বাজারে এবং সেখানেও এটা উল্লেখযোগ্য সাড়া ফেলেছে এবং উদ্যোক্তাদের মধ্যে এটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো বাংলাদেশে চাইনিজ কোম্পানিগুলো আমাদের 4G, 5G, 2G, 3G প্রত্যেকটা নেটওয়ার্কে কাজ করে। এখন সামনের দিনেও তারা ইকুয়ালি কাজ করতে পারবে। সুতরাং স্টারলিংকের মাধ্যমে চাইনিজ কোনো কোম্পানির সুযোগ বন্ধ হয়ে যাবে না। এখানে আমি উল্লেখ করতে চাই, শুধু স্টারলিংক নয়, এনজিএস অপারেটর হিসাবে আরো 4টি গ্লোবাল প্লেয়ার আমাদের সাথে বিটিআরসির সাথে যোগাযোগ করেছে।
তাদের নাম হচ্ছে অ্যামাজন কুইপার, স্যাটেলয়েড, টেলিসেট এবং ইউকে এবং ইন্ডিয়ার যৌথ ভেঞ্চার ওয়ানওয়েভ। এবং এখানে চাইনিজ একটা প্লেয়ার আছে ইউওয়াং। তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমরা তাদেরকে ইকুয়াল পলিসি সাপোর্ট দিয়ে দেব। আমি আবাসিক গ্রাহকদের বিষয়টাও বলেছি, চাইলে আবাসিক গ্রাহকরাও ব্যবহার করতে পারবেন। তবে আবাসিক গ্রাহকদের জন্য যেহেতু বিল্ডিং পেনিট্রেশন লস আছে, সেই জন্য অপারেটিং রেঞ্জটা কম হবে, কিন্তু চাইলে তারা শেয়ার করতে পারবে, ইন্টারনেট শেয়ার করতে পারবে। একটা প্রশ্ন এসেছে যে রিজিওনাল প্রাইস বিবেচনায় কি স্টারলিংকের দাম বেশি হয়ে গেল কিনা। এই অনেকগুলো প্রশ্ন পেয়েছি আমরা শ্রীলঙ্কা এবং জাকার্তার প্রাইস স্টাডি করে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রাইসটা দেওয়া হয়েছে মান্থলি ৬,০০০ টাকা কিংবা ৪২০০ টাকা, এটা রিজিওনাল প্রাইসের চেয়েও কিছুটা কম। আর বর্তমানে বাংলাদেশে আপনারা জানেন যে এক মেগাবাইট ব্যান্ডউইথের যে দাম, সেই দাম হিসাব করলে রিয়েল টাইম ৩০০ এমবিপিএস স্পিডের দাম পড়ে প্রায় ৭৫,০০০ টাকা। তো সেই তুলনায় যদি আমরা বিবেচনা করি তাহলে এটা উল্লেখযোগ্য হারে কম। এবং যেহেতু আইএসপি ওয়াইফাইটা শেয়ারেবল, মোবাইল ওয়াইফাইটা শেয়ারেবল এবং স্টারলিংকও শেয়ারেবল, তো সেই জন্য শেয়ারিং এর প্রশ্ন বিবেচনায় রেখে আমরা মনে করি এই দামটা একটা যৌক্তিক দাম বলে আমরা মনে করি। আবারও বলছি, স্টারলিংক শুরুতে যে দামটা দিয়েছে আমরা কিছুটা নেগোসিয়েট করে সামান্য কিছু কমাতে পেরেছি, খুব বেশি কমাতে পারিনি। প্রাথমিক যে অফারটা আসছিল ৭,০০০-এর একটু বেশি ছিল। আমি সর্বশেষ যে প্রশ্নটার উত্তর দিতে চাই সেটা হচ্ছে যে সরকারি কিছু কোম্পানি আছে, আপনারা জানেন, স্যাটেলাইট কোম্পানি এবং সাবমেরিন কেবল কোম্পানি। আমার কাছে এই প্রশ্নটা এসেছে যে আমরা সরকারি কোম্পানিগুলোর স্বার্থ দেখছি কিনা। তা আমি উত্তরে বলবো হ্যাঁ, আমরা স্বার্থ দেখছি। স্টারলিংক ইতিমধ্যেই বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির 2টো পোর্ট কিনেছে, 2টো 100 গিগ পোর্ট কিনেছে, অর্থাৎ 200 গিগ পোর্ট তারা এলসির মাধ্যমে কিনেছে। তো সেখান থেকে স্যাটেলাইট কোম্পানির রেভিনিউ বাড়বে। আপনারা জানেন আমরা আগেই ইতিমধ্যে স্যাটেলাইট কোম্পানির ব্যবহার বাড়ানোর জন্য অনেকগুলো পলিসি নিয়েছি, সেগুলো কাজ করছে। এবং গত 3 মাসে স্যাটেলাইট বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহার, ব্যান্ডউইথ ব্যবহার যেটা অব্যবহৃত ছিল সেটার ব্যবহার প্রায় দ্বিগুণ বেড়েছে। তো এটার মাধ্যমে এই যাত্রাটা আরো শুরু হলো এবং ক্যাপাসিটি বাড়ার সাথে সাথে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবহারও বাড়বে, রেভিনিউ বাড়বে। আর সর্বশেষ বিষয়টা হচ্ছে যে স্টারলিংক যেহেতু বৈশ্বিক প্লেয়ার, সে তার নিজের মতো করে বাংলাদেশের ডিস্ট্রিবিউটর নিয়োগ করবে। সেখানে আমরা কোনো ধরনের কোনো বাধা কিংবা প্রভাব দেইনি। এখনো পর্যন্ত আমরা কারোর পক্ষে তদবির করিনি, তারা নিজেদের মতো করে ডিস্ট্রিবিউটর ঠিক করেছে। তবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির আয় বাড়ানোর জন্য, যেহেতু এটা সরকারি একটা প্রতিষ্ঠান, সেজন্য আমরা তাদেরকে আনফর্মালি রিকোয়েস্ট করেছি যাতে ডিস্ট্রিবিউশন লিস্টে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে রাখে। এবং গতকাল তারা এটা নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে লোকাল ডিস্ট্রিবিউটর হিসেবে রাখবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় আমরা বাংলাদেশে ইন্টারনেটে শাটডাউন দেখেছি। তো সেই দিক থেকে আসলে সরকার নিয়ন্ত্রণ শব্দটার দিক থেকে ভাবেনি। অর্থাৎ এই যে ইন্টারনেট বন্ধ, এটা বাংলাদেশের ব্যবসায়ী কমিউনিটিকে এবং যারা বিদেশি বিনিয়োগকারী আছে তাদেরকে একটা ভুল বার্তা দেয়। আপনারা জানেন যে ওই সময়ে ইন্টারনেট বন্ধ করে আমাদের নাগরিকদের উপরে গণহত্যা চালানো হয়েছিল এবং একই সাথে বাংলাদেশের ব্যাংকিং খাতের আন্তর্জাতিক যে ক্রেডিট রেটিং সেটারও অবনমন হয়েছিল এবং আমাদের ফ্রিল্যান্সের কমিউনিটি সেখানে সাফার করেছিলেন এবং একই সাথে আমাদের রেমিটেন্স প্রবাহ সিগনিফিকেন্টলি কমে গেছিল। তো সেই জন্য ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরির প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো, সেজন্য আমরা দুটো বিষয়। প্রথমত যে আনঅথরাইজড ডিভাইসের ব্যাপারে আমরা বলেছি সীমানায় অপারেট করতে হলে বিটিআরসি থেকে এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এবং একই সাথে যেহেতু আমরা বিটিআরসি থেকে ইন্টারনেট গেটওয়ে হিসাবে লাইসেন্স দিয়ে থাকি, সেজন্য আমাদের লাইসেন্সগুলোর স্বার্থে তাদেরকে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে। নিয়ন্ত্রণের বিষয় এই দুটোই। আমরা চাইলে গেটওয়েগুলোকে সুস্পষ্ট নির্দেশনা দিতে পারবো এবং কানেক্টেড ডিভাইসগুলোকে মনিটরিং আওতায় রাখতে পারবো। ধন্যবাদ।